এটা কতটুকু কার্বন মানে এনভায়রনমেন্টকে পলিউট করছে। এটা সিমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের টোটাল যে গ্রিন হাউস গ্যাস এমিশন হয় তার 8%, 7 to 8% এই সিমেন্ট প্রোডাকশন থেকে আসে। সিমেন্ট প্রোডাকশনের এবং ভয়াবহ তথ্য হলো যেটা যে 1 কেজি সিমেন্ট তৈরি করতে 1 কেজি কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়তে হয়। অলমোস্ট 1 কেজি সিমেন্টে 0.9 কেজি কার্বন ডাই অক্সাইড। কাজেই এই যে মানে আমি যখন 50 কেজির একটা ব্যাগ কিনলাম, তার মানে আমি 45 কেজি কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়লাম, বা ওই ব্যাপারে আমি কন্ট্রিবিউট করলাম। এই জিনিসগুলো আমাদের এটা হচ্ছে ট্র্যাডিশনাল সিমেন্টের কথা বলছি, নট অ্যাডভান্স বা মডার্ন কিছু সিমেন্ট আছে সেগুলো না। ট্র্যাডিশনাল ওপিসি যেটা বা যেটাতে 95% ক্লিংকারি থাকে, সেই ক্ষেত্রে এই 1 কেজিতে 0.9 কেজি কার্বন ডাই অক্সাইড আছে। তো এই যে তার মানে অলরেডি তো হয়ে আসছে, সিমেন্ট আমার হাতে আসা মানে অলরেডি সে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিয়ে আসছে ডিউ টু এই ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে। এইখানে আমাদেরকে একটু নজর দিতে হবে যে কিভাবে, তার মানে এই কার্বনটাকে কমাতে পারলে আমরা কনস্ট্রাকশনে হিউজ একটা কার্বন ইফেক্ট বা কার্বন ফুটপ্রিন্টটা কমাতে পারি। তো এখানে সেজে আমি দেখছি যে এটা হচ্ছে কমপ্লিট একটা সিমেন্ট প্ল্যান্ট, তার ছবি। তো এখানে বিভিন্ন স্টেজ আছে। আমরা খনি থেকে প্রথমে ম্যাটেরিয়ালটা ওই লাইমস্টোন আদার থিংস এগুলো নিয়ে ট্রান্সপোর্ট করি, কাশিং এ দিই, র মিল নেই। ফাইনালি এই কিল এন্ড ভিতরে এটাকে হিট করা হয় 1450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এই হিট না করলে ক্লিকারটা তৈরি হয় না। রোটারি কিলনে এটাকে হিট করে 1450 ডিগ্রি সেন্টিগ্রেড, লোহাকে তো গলে যায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেডে। সো এটা একটা সিরিয়াস ইস্যু যে এই পরিমাণ হিট যখন তৈরি করতে হয় তখন হিউজ এনার্জি যায়। এনার্জির জন্য যতটা না আমার কার্বন ডাই অক্সাইড হয়, তার থেকে বেশি কার্বন ডাই অক্সাইড হয় হচ্ছে ক্যালসিনেশন প্রসেস। এটা আমি পরের স্লাইডে দেখাই যে ওই হিটিং এর ফলে ক্যালসিয়াম কার্বনেটটাকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। মানে এটা সরাসরি একটা কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে কার্বন ডাই অক্সাইডটা, এই কার্বন ডাই অক্সাইডটাই হচ্ছে এই টোটাল প্রসেসের 52% অলমোস্ট 52% এই ক্যালসিনেশন প্রসেস থেকে হয়। সো এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে হয়। কাজে এখানে আসলে আমাদের এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। ক্লিংকার প্রডিউস করলে এটা হবেই। এটা একটা ন্যাচারাল কেমিক্যাল প্রসেস। কাজে এই কার্বন ডাই অক্সাইড যে বের হচ্ছে, এটাকে কিভাবে বাতাসে যাওয়া থেকে বিরত রাখা যায় সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতে পারি। যে কার্বন ডাই অক্সাইড তো আসবে, এটাকে আমি ক্যাপচার করে আটক করে ফেলবো বাতাসে চলে যাওয়ার আগে। ফুয়েল বার্নে 35% হয় ট্র্যাডিশনাল মেথডে, যে ওই যে কিলনের হিট করার জন্য। এখানে চাইলে রিনিউয়েবল এনার্জি আসলে এখন অতটা পাওয়ারফুল হয় না যে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করে আমরা একটা কিলন চালাবো। কাজে আমাদেরকে ট্র্যাডিশনাল ফুয়েলেই থাকতে হচ্ছে। তবে এটাকে আরেকটু এফিশিয়েন্ট করা যাতে আমাদের ফুয়েলটা বার্ন কম হয়। আর অন্যান্য এনার্জি আছে, এগুলো আমাদের এফিশিয়েন্ট করা যেতে পারে। আমি আমাদের দেখার বিষয় হচ্ছে এই দুইটা কিভাবে অ্যাড্রেস করতে পারি। তো এটা হচ্ছে এনার্জি রেসপেক্টে যে এনার্জি এবং প্রসেস। আচ্ছা, তো এখন মিটিগেটিং মেজার মানে কিভাবে আমরা আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে এই কার্বন এমিশনটাকে কমাবো। কারণ সিমেন্ট ছাড়া আমাদের চলবে না, দিস মাচ ইজ শিওর। কারণ আমাদেরকে কনস্ট্রাকশন করতে হবে, ডেভেলপমেন্ট করতেই হবে, ডেভেলপমেন্ট হবে। এবং এখন পর্যন্ত এমন কোনো ম্যাটেরিয়াল বের হয় নাই কংক্রিটের অল্টারনেটিভ যে কংক্রিটকে রিপ্লেস করবে। সো ওই অদূর ভবিষ্যতেও আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিটের ব্যবহার চলতেই থাকবে। এবং কাজে এখানে আমাদের অপটিমাইজেশন কতখানি সেটা আমাদের নজর দেওয়া দরকার। তো অনেকভাবে আমরা এই কার্বন এমিশনটাকে কমাতে পারি। তার মধ্যে একটা হচ্ছে অল্টারনেটিভ সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল ব্যবহার করে, যেটা আমরা অলরেডি করি। যেমন ট্র্যাডিশনাল ওপিসিতে 95% ক্লিংকার থাকে, সেখানে আমরা ক্লিংকারের পরিমাণ কমায় দিয়ে স্ল্যাগ ব্যবহার করি, ফ্লাই অ্যাশ ব্যবহার করি। এগুলোর ফলে ক্লিংকারের পরিমাণটা কমে যাচ্ছে এবং ক্লিংকারের পরিমাণটা সিমেন্টে কমানোর অর্থ হচ্ছে ওটার কার্বন ফুটপ্রিন্টটাকে কমানো। সো দিস ইজ ওয়ান ওয়ে। এই অল্টারনেটিভ ম্যাটেরিয়াল যেগুলো ফ্লাই অ্যাশ বা গ্লাস ফার্নেস, গ্রানুলেটেড
ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, লাইমস্টোন, এগুলোকে আমরা বলছি অল্টারনেটিভ সিমেন্টিশিয়াস, সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল, এসসিএম। এটা হচ্ছে একটা উপায় যে সিমেন্টে আমরা অন্য কিছু মিশাই, ক্লিংকারের পরিমাণ কমায় দিয়ে আমরা কার্বন ইফেক্টটাকে কমাবো, এটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে অপটিমাইজ ম্যাটেরিয়াল ইউজেস এন্ড কনস্ট্রাকশন প্র্যাকটিস, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের দায়িত্ব। আমরা আমাদের ডিজাইনগুলোকে এমনভাবে ডিজাইন করবো যাতে ম্যাটেরিয়াল ইউজেসটা অপটিমাইজ হয়, আননেসেসারিলি এক্সেস ম্যাটেরিয়াল ইউজ না করি, এগুলোর দিকে নজর রাখতে হবে। রিনিউয়েবল এবং ইনোভেটিভ এনার্জি সোর্স, এটা তো আগেই বললাম, এটা হচ্ছে প্ল্যান্টের রেসপেক্টে আসবে। ইনোভেটিভ সিমেন্ট এন্ড বাইন্ডার, যেটা আগে বললাম যে সিমেন্ট এবং বাইন্ডারের ইনোভেশন আনলে আমাদের এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটির দিকে আমরা আরো বেটার কন্ট্রিবিউট করতে পারবো। রিসাইক্লিং এন্ড রিকার্বনেশন, রিসাইক্লিং করতে হবে, এগুলো সবই আমরা আবার পরবর্তীতে গিয়ে ডিসকাস করবো কিভাবে হচ্ছে। এন্ড পলিসি রেগুলেশন, এবং কোন ক্ষেত্রে আমাদের কার ভূমিকা মুখ্য থাকতে পারে তার একটা অ্যাপ্রক্সিমেট লিস্ট এখানে দিয়েছি। তো আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে বা টেকনিশিয়ান হিসেবে বা টেকনোলজিস্ট হিসেবে বা টেকনোলজির সাথে জড়িত যারা আছে আমরা, তাদের এই সমস্ত জায়গায় মানে মূলত টেকনোলজিতে সব জায়গাতেই কিছু না কিছু ভূমিকা রাখা আছে, তবে এই জায়গাটাতে আমি সবচেয়ে বেশি মনে করি প্রথম এই মাঝখানে এই কথা আর কি। তবে লাস্ট যেটা পলিসি মেকার্স, এটা কিন্তু সবার শেষে হলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আলটিমেটলি পলিসি ফর্মুলেশন না হলে কিছু হবে না, পলিসি ফর্মেশন লাগবে, তা নাহলে একটা আইন তৈরি করতে হবে, একটা ভালো আইন তৈরি করতে হবে যে আইনের মাধ্যমে সবাইকে পলিসিটা ফলো করতে পারতে হবে, তখন অটোমেটিক্যালি সাস্টেইনেবিলিটির দিকে আমরা এগোতে পারবো। আস্তে আস্তে টেকনিক্যাল ব্যাপারে চলে আসি। তো যেটা বলছিলাম যে আমাদের অপটিমাল ম্যাটেরিয়াল ইউজেস লাগবে, যেটা বলছিলাম ডিজাইন অপটিমাইজেশন লাগবে, ম্যাটেরিয়াল অপটিমাইজেশন লাগবে। তো এখানে যেটা আমি দেখাচ্ছি যে এই টোটাল জিনিসটা অপটিমাইজ করতে গেলে প্রথম কথা হচ্ছে যে ভালো কোয়ালিটির র ম্যাটেরিয়াল লাগবে। ম্যাটেরিয়াল ভালো না হলে কিন্তু তার প্রোডাক্ট ভালো হবে না, এটা তো খুবই স্বাভাবিক। আর আরেকটা লাগবে হচ্ছে গুড প্র্যাকটিস অপটিমাইজেশনের জন্য। মানে শুধু ভালো ম্যাটেরিয়াল হলে যে ভালো প্রোডাক্ট হবে তাও না, মানে ভালো ম্যাটেরিয়াল গুলোকে আমরা কিভাবে কম্বাইন করে প্রোডাক্টটা তৈরি করছি, এটা যে আমি একটু আগে কতদিনও বলেছিলাম যে দিস ইজ সামথিং লাইক বিরিয়ানি রান্না করা। বিরিয়ানি তো আমরা সবাই ভালো পছন্দ করি, তাই না? কাচ্চি বিরিয়ানি। এবং বিরিয়ানি কিভাবে তৈরি করে সেটাও কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। খুব ভালো কোয়ালিটির চাল দিলাম, বাসমতি চাল দিলাম, বা সে 2000 টাকা দামের কেজি ঘি দিলাম, বা অপটিমাইজ সাইজের হাঁসির মাংস দিলাম, আরো অন্যান্য দিলাম, সব দিলেই কি আমরা বা আমি তো ইকবাল বাবুর্চির মতন বিরিয়ানি বানাতে পারবো না। কারণ ওই ভালো ইনগ্রেডিয়েন্টস পরেও একটু কেরামতি লাগে, কিভাবে ওই ম্যাটেরিয়াল গুলাকে তৈরি মানে মিক্স করে প্রপার ওয়েতে প্রসেস করতে পারা। সেইটাই হচ্ছে গুড প্র্যাকটিস। আমাদের ইঞ্জিনিয়ারদের মূল ভূমিকাটা এখানে, যে আমাকে খুব ভালো সিমেন্ট দেওয়া হলো, খুব ভালো এগ্রিগেট দেওয়া হলো, খুব ভালো রড দেওয়া হলো, কংক্রিটটা ভালো মতন বানাতে হবে। শুধু মানে ম্যাটেরিয়াল ভালো হলে হবে না। সেজন্যই আমি এখানে লাভ বলছি যে গুড ইনগ্রেডিয়েন্টস গুড প্র্যাকটিস বোথ আর এসেনশিয়াল ফর সাস্টেইনেবিলিটি। এগুলো নিয়ে আমি একটু কথা বলবো ইন ডিটেইলস। মানে আমরা এই মুহূর্তে কারেন্ট কনস্ট্রাকশন প্র্যাকটিসের মধ্যে থেকে কিভাবে এই গুড প্র্যাকটিস এন্ড গুড ম্যাটেরিয়াল এটাকে আমরা আরো অপটিমাইজ করতে পারি। তো মূলত কংক্রিটের তো অনেকগুলো কম্পোনেন্ট আছে। আমি আজকে আমার আলোচনা মূলত